এখানে জিনের বাস, কিন্তু আমি ভয় পাই না, কখনো পাইনি। তাই ঠিক করলাম আমি নিজেই যাব, নিজেই দেখব সত্যি কিনা। চাঁদের আলো মাটিতে পড়েছিল সোনালি ছাপ রেখে। বাতাস নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। আমার হাতে ধরা একটা লণ্ঠন আর এক হাতে লাঠি। ধীরে ধীরে এগিয়ে গেলাম কুঠিটার দিকে। বুকের ভেতর কেমন যেন ধুকফুক করছিল, কিন্তু পা থামায়নি। কুটিরের সামনে এসে দাঁড়াতেই একটা গা ছমছমে অনুভূতি হলো। জায়গাটা একেবারে নীরব, যেন শত বছরেও এখানে কেউ আসেনি। দরজার কাঠ পুরনো, একটু চাপ দিতেই কড়াক করে খুলে গেল। ভেতরে ঢুকতেই দেখি ধুলোয় ঢাকা একটা পুরনো খাট, ভাঙা চেয়ার আর মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন। মনে হলো এখানকার সময় থমকে গেছে। তখনই হঠাৎ বাতাসটা যেন থেমে গেল। মনে হলো আমার আশেপাশে কেউ আছে। পেছন থেকে অদ্ভুত একটা শব্দ আসলো। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম। সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া মূর্তি। তার চোখ দুটো দুধ সাদা, মুখে এক অস্বাভাবিক হাসি। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? ওটা ধীরে ধীরে এগিয়ে এলো, খুব ধীর গলায় বলল, আমি সেই যে শত বছর ধরে এখানে আছে। আমার গা শিউরে উঠল। পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা আটকে গেল। সেই ছায়া আরো এগিয়ে এসে ফিস ফিস করে বলল, তুমি এখানে এসেছো কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি জানতে চাই সত্যি এখানে জিন আছে কিনা। ওটা হেসে উঠল। সে হাসির শব্দ প্রতিধ্বনিত হলো। তারপর বলল, তুমি যা চেয়েছ তাই পাবে। এরপর কি হলো আমি জানি না। আমি কিছু মনে করতে পারছি না। পরদিন সকালে আমাকে কুঠির সামনে পড়ে থাকতে দেখা গেল। আমার চোখ দুটো তখন ছিল অস্বাভাবিক লাল, মুখে এক অদ্ভুত হাসি। গ্রামের লোকজন খুঁজে পায় আমাকে। এখনো মাঝে মাঝে আমি ফিসফিস করে বলি, আমি সত্যিটা দেখেছি, আমি সত্যিটা জানি। কিন্তু কেউ বিশ্বাস করে না। ঘটনার পরদিন থেকে আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। আমি আর আগের মতো নেই। গ্রামের লোকেরা আমার দিকে তাকালে কেমন যেন ভয় পায়। আমার শরীরে সবসময় একটা অস্বাভাবিক শীতল অনুভূতি লেগে থাকে। আর রাতে ঘুমানোর সময় মনে হয় কেউ আমার পাশে বসে আছে। আমার মা প্রথম লক্ষ্য করলো ব্যাপারটা। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি মা পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? মা থর থর করে বলল, তোমার মুখের উপরে একটা ছায়া ছিল, যেন কেউ ফিস ফিস করে কিছু বলছিল। আমি ভয় পেলেও কিছু বললাম না। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখতে গিয়ে চমকে উঠলাম। আমার চোখের চারপাশে কালো ছায়া, শরীর কেমন শুকিয়ে গেছে। আর আমার মুখে সবসময় একটা অদ্ভুত হাসি লেগে থাকে। এরপর রাতের বেলা আমার ঘরে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। মাঝে মাঝে মনে হতো আমার পাশে কেউ বসে ফিস ফিস করছে। আবার কখনো জানালার পাশে অদ্ভুত ছায়া দেখতাম। আমি ভয় পেতে শুরু করলাম। এক রাতে ঘুমের মধ্যে আমার শরীর হঠাৎ কেমন শক্ত হয়ে গেল। আমি নড়তে পারছিলাম না। চোখের সামনে একটা কালো ছায়া দেখা গেল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমার মনে হলো আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ ছায়াটি বলল, তুমি আমার কুটিরে যাবে? আমাদের তোমাকে অনেক কিছু বলার আছে। আমি ঘুমের ঘরে মাথা নাড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আমার হাতের তালুতে এক অদ্ভুত চিহ্ন। মনে হলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আর পেছনে ফেরার উপায় নেই। আমাকে কুটিতে যেতেই হবে। আমি জানি না সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি আবার কুটিরে গেলাম। এবার কেবল কৌতূহল নয়, একটা রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা আমাকে ঠেলে নিয়ে গেল সেই পুরনো স্থানে। দরজা ঠেলে ঢুকতেই দেখি আগের মতো সবকিছু ধুলোয় ঢাকা, কিন্তু এবার বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে, যেন পোড়া কাঠ আর ধূপের মিশ্রণ।
যেন ঢিপ ঢিপ করতে লাগলো। আমি হাত দিয়ে মাটি সরাতে দেখলাম একটা কাঠের দরজা। আমি দরজা খুললাম, আর তার নিচে দেখলাম অন্ধকারে ঢাকা এক সিঁড়ি। নিচ থেকে আসছে চাপা ফিসফিসানি আর শ্বাস প্রশ্বাসের শব্দ। আমি জানি আমাকে নিচে নামতেই হবে। আমি ধীরে ধীরে সেই অন্ধকারের সিঁড়ির দিকে এগোলাম। হাতের লণ্ঠনের আলো ঝিমিয়ে আসছে, আর চারপাশের শীতল বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। নিচ থেকে ভেসে আসা ফিসফিসানির শব্দ স্পষ্ট হতে লাগলো, যেন কেউ নিচে দাঁড়িয়ে আমার আসার অপেক্ষা করছে। প্রথম ধাপ বেরোনোর পরেই আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় ধাপে পা রাখতেই পেছন থেকে দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম, কিন্তু পেছনে তাকানোর সাহস হলো না। আমি ধীরে ধীরে নামতে লাগলাম। একসময় সিঁড়ি শেষ হলো, আর আমি এক বিশাল গুহার ভেতর পৌঁছালাম। দেওয়ালে পুরনো লণ্ঠন ঝুলছে, তার ফিকে আলোয় আমি যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। গুহার মাঝখানে পাথরের বেদির উপরে বসে আছে সেই ছায়ামূর্তি। আগের সেই দুধ সাদা চোখ, মুখে সেই অস্বাভাবিক হাসি, কিন্তু এবার তার চারপাশে ছায়ার মতো আরো কিছু অবয়ব দেখতে পেলাম। তাদের চেহারা স্পষ্ট, কিন্তু তারা যেন আমার দিকে তাকিয়ে আছে। ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার স্বর গভীর, ভয়ঙ্কর। তুমি ফিরে এসেছো। আমরা জানতাম তুমি আসবে, কারণ তুমি এখন আমাদের একজন। আমার শরীর জমে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তোমরা কি? আমি কি চাইলে এখান থেকে যেতে পারবো? হেসে উঠল ওরা। গুহার দেয়ালগুলোতে সেই হাসির প্রতিধ্বনি ঘুরে বেড়ালো। তুমি আর আগের মতো নেই। কুটির তোমাকে গ্রহণ করেছে। তোমার রক্তে এখন আমাদের ছোঁয়া লেগেছে। তুমি পালাতে পারবে না। আমি আতঙ্কে পিছু হটতে চাইলাম, কিন্তু আমার পা যেন জমে গেছে। তখনই একটা কণ্ঠস্বর আমার মাথার ভেতরে কথা বলতে লাগলো। এক নারী কণ্ঠ, গভীর আর মায়াময়। তুমি যদি এখান থেকে বের হতে চাও, তবে সত্য জানতে হবে। এখানে কেন এসেছিলে মনে আছে? আমি মনে করতে চেষ্টা করলাম। হ্যাঁ, আমি এসেছিলাম কৌতূহল থেকে, কিন্তু এখন মনে হচ্ছে এই জায়গার সঙ্গে আমার গভীর কোনো সম্পর্ক আছে। নারী কণ্ঠ বলল, এই কুটির একসময় আমার ছিল। আমি এক অভিশপ্ত সাধককে আশ্রয় দিয়েছিলাম। সে অন্ধকার শক্তির সাধনা করত। এক রাতে সে নিজেকে অমর করার জন্য এক ভয়ানক আচার শুরু করে। আমি তাকে বাধা দিতে চাই, কিন্তু সে আমাকে হত্যা করে এই কুটিরে বেঁধে রাখে। সেই রাত থেকে আমি এখানেই আছি, অন্ধকারের মাঝে।
মোবাইলের ফ্ল্যাশ লাইটটাই আমার একমাত্র সম্বল। যেহেতু আমি এই গ্রামেরই ছেলে, সেহেতু গ্রামের সকল রাস্তাঘাট ও চারপাশের সকল ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সম্পর্কে আমার বেশ ভালোই ধারণা ছিল। তখন পর্যন্ত কোনো প্যারানর্মাল বিষয় যে ঘটতে পারে এই চিন্তা আমার মাথায় আসেনি। আসবেই বা কী করে? তখন তো আমি মোবাইল চালানোতে পুরোটা মগ্ন ছিলাম। এক পর্যায়ে খেয়াল করলাম মোবাইলের চার্জ একদম 10%-এর নিচে নেমে এসেছে। চার্জ শেষ হয়ে যাওয়ায় মোবাইল চালানো বন্ধ করে শুধু ফ্ল্যাশটা জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম। যখনই মনোযোগটা মোবাইল থেকে সরিয়ে হাঁটার দিকে দিয়েছি, তখনই আমার মাথায় এলো এতটা পথ আমি একা যাব কিভাবে? রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। চারপাশ একবার ভালোভাবে তাকিয়ে আবার হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করছি, এখান থেকে পায়ে হেঁটে আমার বাড়ি যেতে সময় লাগবে মোটামুটি 20 মিনিট। পার করতে হবে মোট 3টা ধাপ। মিনিট 5 হাঁটলেই সামনে পড়বে ছোট্ট একটা দোকান, যে দোকানটি এত রাতে খোলা থাকার কোনো প্রশ্নই আসে না। দোকান পেরিয়ে সামনে এগুলো দেখা মিলবে মস্ত একটা পুকুরের, আর সর্বশেষ একটা বাঁশ ঝাড় পেরিয়ে আমার বাড়িতে ফিরতে হবে। দোকানের পুকুর নিয়ে তেমন একটা চিন্তা ছিল না, কিন্তু সেই ঘন বাঁশ ঝাড় পার করবো কিভাবে, এটাই ছিল আমার ভুল চিন্তার বিষয়। কেননা এই বাঁশ ঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা বাড়ির বয়স্কদের মুখ থেকে শুনেছি। মনে মনে ঠিক করলাম, যদি খুব বেশি একটা ভয় পাই, তাহলে বাড়ির কাছাকাছি এসে বাড়িতে একটা ফোন দিয়ে কাউকে এগিয়ে আসতে বলবো। রাতের ঠান্ডা আবহাওয়ার সাথে হাঁটতে হাঁটতে আমি সেই দোকানটির অনেক কাছে চলে আসলাম। দূর থেকে দেখতে পেলাম দোকানটির ভেতরে এখনো আলো জ্বলছে, তার মানে দোকানটি এখনো খোলা। আমি খুব অবাক হয়ে গেলাম। এটা ভেবেছে কাল সন্ধ্যার দিকে আমি যখন এখানে এসেছিলাম দোকানটি বন্ধ ছিল, অথচ আজ এত রাতেও দোকানটি খোলা। বিষয়টাকে তেমন একটা পাত্তা না দিয়ে আমি এগিয়ে গেলাম। আমি যখন দোকানটির খুব কাছে গেলাম, তখন দেখতে পেলাম সাদা পাঞ্জাবি পরা 10 থেকে 12 জন মানুষ দোকানের বাইরে থাকা বেঞ্চে বসে আছে। আরও খেয়াল করলাম তারা সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এমন একটা দৃশ্য দেখে আমি আমার হাঁটার মাত্রা বাড়িয়ে দিলাম এবং মোবাইলটা অন করে বাড়ির নাম্বারে কল দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু মোবাইলটা অন করে দেখি চার্জ 1% হয়ে গেছে। সেই এক ঝলক দেখার পর আমার হাতে থাকা একমাত্র সম্বলটাও আমায় একা রেখে পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার সকল উজ্জ্বলতা ম্লান হয়ে গেল। ততক্ষণে আমি সেই দোকানটা পার করে ফেলেছি। পিছনে সেই লোকগুলো এখনো দোকানে বসে আছে কিনা এটা দেখার জন্য যখন আমি পেছন ফিরে তাকালাম, তখন দেখতে পেলাম সেখানে কেউ নেই, পুরো বেঞ্চ ফাঁকা। বুঝতে বাকি রইল না যে আমি কিসের পাল্লায় পড়তে চলেছি। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহর নাম নিয়ে বাড়ির রাস্তা ধরে জোরে একটা দৌড় দিলাম। কিন্তু তখন তো আর বুঝতে পারিনি যে আমার জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছিল। দৌড়ানো এক পর্যায়ে সেই পুকুরটির সামনে এসে দাঁড়াই। অনেক ক্লান্ত হয়ে যাওয়ায় হাত দিয়ে 2 হাঁটু ধরে মাথা নিচের দিকে দিয়ে হাঁটছিলাম। যখনই মাথা তুলে সামনের দিকে তাকিয়েছি, তখনই হঠাৎ কারোর জোরালো একটা ধাক্কা অনুভব করলাম। মনে হলো কেউ যেন চুপি চুপি আমার পেছনে এসে 2 হাত দিয়ে আমাকে অনেক জোরে একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে আমি সরাসরি সেই পুকুরে পড়ি। এত রাতে পুকুরের ঠান্ডা পানিতে এভাবে যে পড়ে যাব তা কল্পনাতেও ভাবিনি। সৌভাগ্যক্রমে আমি সাঁতার জানতাম। পুকুরটা আয়তনে অনেক বড়ই ছিল। অদৃশ্য কিছু একটার ধাক্কা খেয়ে একদম পুকুরের মাঝ বরাবর এসে পড়েছি, যেখানে পানির গভীরতা অনেক বেশি। পানিতে থাকাকালীন চারপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কেউ নেই। ঠান্ডায় আমার শরীর পুরো বরফ হয়ে গিয়েছিল। পানি থেকে উঠে আসতে যাব, তখন হঠাৎ আমার সাথে এমন একটা ঘটনা ঘটল যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ পানির গভীর থেকে একটা ঠান্ডা হাত আমার ডান পাটা খুব শক্ত করে টেনে ধরল। সেই জিনিসটা আমায় টেনে পুকুরের আরো গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই মুহূর্তে আমার কি করা উচিত তা আমি বুঝতে পারছিলাম না। প্রচণ্ড জোরে চিৎকার করেও কোনো লাভ হচ্ছিল না, কেননা
হচ্ছিল আমি হয়তো কোনো চোরাবালিতে আটকে গেছি। যতই ওপরে ওঠার চেষ্টা করছিলাম ততই সে হাত আবার আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পুকুরের পানি যখন আমার নাক ছুঁই ছুঁই তখন মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ দিন। জানি না এই হাত আমায় কেন পুকুরের গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি কোনো মানুষ তার সামনে মৃত্যুকে দেখতে পায় তাহলে সে নিজের জীবন বাঁচানোর জন্য শরীরের সর্বশক্তি দিয়ে শেষ একটা চেষ্টা করে। আমিও ঠিক সেটাই করেছিলাম। যখন বুঝতে পারলাম দম ছোট হয়ে আসছে আর নিঃশ্বাস নিতে পারছিলাম না, তখন পানির নিচে ডুব দিয়ে 2 হাত সামনে এনে সেই ঠান্ডা হাতকে অনেক জোরে জোরে আঘাত করছিলাম। কিন্তু সেই জিনিসটাকে আঘাত করতে গিয়ে আমি নিজেই ব্যথা পাচ্ছিলাম। তার উপর আবার দমও শেষ, নিঃশ্বাস নেওয়ার কোনো উপায় নেই। অবস্থা মর্মান্তিক দেখে মাথাটা পানির উপরে তুলতে চাইলাম, কিন্তু এবার আর পারলাম না। সেই জিনিসটা আমায় টেনে পানির একদম গভীরে নিয়ে চলে গেল। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি আমার বিছানায় শুয়ে, আমার চারপাশে বাবা, মা, মামা, মামি, নানা, নানি সহ আরো অনেক লোকজন দাঁড়িয়ে। আমি তাদের জিজ্ঞাসা করলাম আমি এখানে কিভাবে এলাম। ওনারা আমাকে বললেন ফজর নামাজের সময় কিছু লোক নাকি আমাকে সেই পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এরপর আমাকে দেখে চিনতে পেরে তারা আমাকে বাড়িতে নিয়ে আসে। সকলে যখন জানতে চাইল কি হয়েছিল, আমার সাথে সেদিন কি ঘটেছিল, তখন আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। শুয়ে থাকা অবস্থায় লক্ষ্য করলাম আমার ডান পাটা একেবারে অবশ হয়ে আছে। মনে হচ্ছিল শরীর থেকে ডান পাটা একদম বিচ্ছিন্ন। এরপর আমার পরিবারের পরিচিত একজন ডাক্তার এসে আমার চিকিৎসা করেন। ডাক্তার এসে চিকিৎসা করলেও আমার নানা ঘটনা বুঝতে পেরে বাড়ির পাশের মসজিদ থেকে একজন ইমামকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। ইমাম সাহেব সকল ঘটনা শুনে বলেন সেই রাতে প্রায় 1/2 শতাধিক জিন আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তায় ঘোরাঘুরি করছিল। আমি দোকানে বসে থাকতে যাদের দেখেছি তারা সবাই ছিল ভালো জিন, কিন্তু আমাকে যে পেছন থেকে ধাক্কা দিয়েছিল এবং পানির নিচ থেকে আবার পা টেনে ধরেছিল তারা 2 জনই ছিল খারাপ জিনের অন্তর্ভুক্ত। হুজুরের কাছে আমার প্রশ্নটা ছিল আমি এখনো বেঁচে আছি কিভাবে, কেননা সেই রাতে সেই খারাপ জিন আমাকে এমনভাবে টেনে ধরেছিল আমার বাঁচার কোনো উপায় নেই, এমন একটা অবস্থা। হুজুর বলেন তুমি বেঁচে আছো সেই রাতে দোকানে বেঞ্চে বসে থাকা 10 থেকে 12 জন ভালো জিনের কৃপায়। তারাই তোমাকে সেই খারাপ জিনটার হাত থেকে বাঁচিয়েছে। বাবা একজন ড্রাইভার, তিনি 6 চাকার বড় ট্রাক চালান। তো বাবা সব সময় বাড়িতে দেরি করে আসেন, 12টা 1টা, কোনো দিন 3টা বাজে। একদিন প্রায় দিনের মতোই ফিরতে দেরি হচ্ছে, তাই বাবা একটা সিগারেট ধরিয়ে খেতে খেতে বাজার থেকে বাড়ির দিকে আসেন। বাজার থেকে বাড়ি খুব একটা বেশি দূরে নয়, 20 মিনিটের মতন লাগে। বাজার থেকে সোজা রেল লাইন, তারপরে হাতের ডানে একটা রাস্তা, কিছুটা পথ এগিয়ে এলে একটা কালভার্ট পড়ে, সেখানে অনেকগুলো বাঁশ ছাড় আছে। তো বাড়িতে সেই কালভার্ট দিয়ে আসতে হয়। বাবা সিগারেট খেতে খেতে আসছেন, তখন কোনো সমস্যা হয়নি। যখনই কালভার্ট দিয়ে তিনি আসছেন, অর্থাৎ কালভার্ট পার হবেন, রাত 1টা কি 1:30 হবে, সামনে দেখলেন একটা বেড়াল। বাবা বিড়ালটাকে দেখে কিছু না ভেবে হাঁটতে লাগলেন। আরও কিছুটা সামনে এগিয়ে এসে তিনি দেখলেন বিড়ালটি একটি কুকুরে পরিণত হলো। তাও তার মনে সাহস নিয়ে তিনি সামনে এগোতে থাকলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখলেন কুকুরটি একটি গরুর বাচ্চায় পরিণত হলো। আমাদের এলাকায় বাছুর বলে এটিকে। সেই কুকুরকে গরুর বাচ্চায় রূপ নিতে দেখে বাবা ভয়ে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে পাশের বাড়ির একজনের ঘুম ভেঙে যায়। তিনি তখনই ওখানে গিয়ে দেখেন এই অবস্থা। বাবার এই অবস্থা দেখে উনি আরও মানুষ ডেকে পরে বাবাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনার পরের দিন বাবার অনেক জ্বর আসে। বাবার এমন অবস্থা দেখে ওখানে কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ বলে বড় বিপদ থেকে বেঁচে গেছো, তা না হলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। এই বলে তিনি বাবাকে তাবিজ এবং পানি পড়া দেন। তারপর থেকে বাবার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। বাবার সাথে ঘটনাটি এতটুকুই ছিল, জানি না কেমন লাগবে। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হয়নি। আমার বাবা একটু সুস্থ হওয়ার পরে ট্রাকে আবারও মাল লোড করে নরসিংদে যাচ্ছিলেন তিনি। হঠাৎ বাবার ট্রাক বন্ধ হয়ে গেল, আশেপাশে কেউ নেই। বাবা গাড়ি থেকে নেমে টর্চ লাইট দিয়ে গাড়ির কন্ডিশন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে লাগলেন। হঠাৎ
করে বাবা লক্ষ্য করলেন কেউ পাশ দিয়ে যেন চলে গেল। বাবা হয়তো ভাবলেন তার মনের ভুল। হঠাৎ করে বন্ধ হয়ে গেল বাবার টর্চ লাইট। অনেক ভয় করতে লাগলো তার। হাত কয়েক দূরে গাছের আড়ালে খসখস শব্দ হচ্ছে। বাবা ভাবছেন কোনো কুকুর বেড়াল হবে, কিন্তু লক্ষ্য করে দেখলেন সেই গাছের আড়ালে অনেক বড় একটা আগুনের গোলা এ ডাল থেকে ও ডালে ছুটাছুটি করছে, গুমানির মতো আওয়াজ করছে। বড় একটা সাপ ফনা তুলে বাবাকে ছোবল মারতে আসছে। বাবা ভয়ে চুপসে গেলেন। তারপরে ঘটল অদ্ভুত এক ঘটনা। বাবার ট্রাকটি একা একা স্টার্ট হয়ে গেল। সামনের হেডলাইটগুলো একা একাই জ্বলে উঠল এবং সেই ট্রাকটি আস্তে আস্তে বাবার দিকে ধেয়ে আসতে লাগলো। বাবা কি করবেন বুঝতে পারছেন না। তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে গহীন জঙ্গলে ঢুকে পড়লেন। সেখানে দেখলেন অনেকগুলো মানুষের অবয়ব। এবার কিছুটা স্বস্তি পান তিনি। কাছে যেতে বাবা দেখলেন সেগুলো কোনো মানুষ না। না আছে তাদের চোখ, না আছে তাদের মুখ, কারো কোনো মাথাও নেই। বাবা এবার আরো ভয় পেয়ে যান। ওই লোকগুলো অনেক চিৎকার করছিল, বলছিল এবার তোকে আমরা শেষ করে ফেলব। বাবা মাটিতে অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালবেলায় বাবার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন তিনি একটা ভাঙা কবরের পাশে শুয়ে আছেন। শরীরে প্রচণ্ড পরিমাণের জ্বর, খুব ক্লান্ত লাগছে। তারপর বাসায় জানাজানি হলে বাবাকে পাশের একটা হসপিটালে ভর্তি করানো হয়। 10 দিন হসপিটালে থেকে সুস্থ হন। চোখের কথা, অর্থাৎ আজ থেকে প্রায় 25-30 বছর আগে আমার বাবা একজন ড্রাইভার ছিলেন। তিনি নিজেই নিজের ভাড়ায় চালাতেন। আমাদের গ্রামের যখন কারোর কোথাও যাওয়ার প্রয়োজন হতো তখন তাকে বললে তিনি নিয়ে যেতেন। মানে আগে থেকে বললে তাকে বুকিং করে রাখা লাগতো। তখনকার সময় আশেপাশে কারোর কাছে গাড়ি ছিল না, শুধুমাত্র আমার বাবার কাছেই গাড়ি ছিল। মূলত আমার পরিবারের উপার্জন আসলে গাড়ির উসিলাই হতো। এমনইভাবে আমার গ্রামের একটি পরিবার আমার বাবাকে একটি নির্দিষ্ট তারিখে বুক করেছিল। পরিবারের সবাই তাদের কোনো আত্মীয়ের বিয়েতে যাবে। বাবাকে বলেছিল সন্ধ্যায় রওনা হবে, যেতে যেতে রাত 12টা বাজবে। পরের দিন বিয়ে খেয়ে রাতে আবার রওনা দিয়ে বাড়িতে ফিরবে। আমার বাবাও সব শুনে রাজি হয়ে গেল। দেখতে দেখতে যাওয়ার দিনক্ষণ চলে আসলো। আমার বাবা তার গাড়ি রেডি করে রেখেছিল, নিজেও 2 দিনের সফরের জন্য তৈরি হয়ে গেছিল। অতঃপর আমার বাবা গাড়ি নিয়ে ওই বাড়ির সামনে চলে গেল। বাড়ির সবাই তৈরি হয়েছিল। বাবার গাড়ি যাওয়ার মাত্রই তারা সাথে সাথে গাড়িতে চড়ে বসে। আমি চেষ্টা করছি আমার বাবার মতো করে বলতে। আমি গাড়ি চালাতে শুরু করলাম। মেইন রোড দিয়ে তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল, কিন্তু মেইন রোডে গিয়ে দেখা গেল একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মেইন রোড অনেকক্ষণ বন্ধ থাকবে। তার তখনকার সময়ে বিকল্প রাস্তা ছিল না। আবার রাস্তায় কোনো ঝামেলা হলে সমাধান করতে অনেক সময় লাগতো। অল্প সংখ্যক রাস্তায় ছিল। এই পরিস্থিতিতে আমি বললাম এখন কি করা যাবে। পরিবারের একজন সদস্য তখন বলল যে আমি একটা বিকল্প রাস্তা চিনি, অনেক আগে একবার সেখান দিয়ে গিয়েছিলাম, হালকা হালকা মনে আছে, ওই রাস্তা দিয়ে যাওয়া হবে। গুগল ম্যাপ তো নাই, তাই যতটুকু মনে পড়ে সেই রাস্তা দিয়ে, যতটুকু মনে পড়ে মাথায় সেইটা ইউজ করে যাওয়া যাক। বাবা তার কথা শুনে গাড়ি ঘুরিয়ে তার কথা মতো গাড়ি চালানো শুরু করলো। ওই রাস্তা প্রবেশের আগে আমি লোকটিকে আবার জিজ্ঞাসা করলাম যে এই রাস্তাই তো? উনি বলল যে হ্যাঁ, সম্ভবত এই রাস্তা। কিন্তু আমি রাস্তা দেখেই ভাবছিলাম এই রাস্তা দিয়ে হয়তো তেমন কোনো গাড়ি যাতায়াতই করে না। কিন্তু আমি তার কথাতে গাড়ি চালানো শুরু করলাম। রাস্তার অবস্থা খুব একটা সুবিধার না। রাস্তার মধ্যে কোনো ল্যাম্প ছিল না, আশেপাশে কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। রাস্তার 2 পাশে সারি সারি গাছ। মনে হচ্ছিল 2 ধারে বনের মাঝে রাস্তা। বাবার একবার মনে হচ্ছিল ভুল রাস্তায় প্রবেশ করলেন না তো, আবার ভাবছেন হয়তো এইটাই রাস্তা। পরিবারের সবাই ততক্ষণে গাড়িতে ঘুমাচ্ছেন। আমি গাড়ি চালাতে চালাতে কাঁচা রাস্তায় প্রবেশ করি। খুব বাজে রাস্তার অবস্থা। কাঁচা রাস্তার ঝাঁকুনিতে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। গাড়ি চালাতে চালাতে আমি খেয়াল করি সামনে আর কোনো রাস্তা নেই। সামনে বিশাল নদীর কিনারা শুরু।
এই ব্যাপারটি দেখে আমি থমকে গিয়ে গাড়ি থামাই। সবাই বেশ অবাক হয়ে গিয়েছিল। কেউ কেউ বুঝতে পারছিল যে তারা কোথায় এসছে, আর যেই বলছে যে রাস্তাটা সে চিনতো, সেও বলতে শুরু করলো, রাস্তার অবস্থা তো এমন হওয়ার কথা না, কই এলাম আমরা? গাড়ি যদি আরেকটু সামনে যেত তাহলে নদীতে পড়ে যেত। শুধু নদী না, নদীতে বেশ স্রোতও বইছিল। পানির যে মুভমেন্ট, ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল নদীর ঢেউ কিনারায় আছড়ে পড়ছে, অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। পরিবারের সবাই কিছুই বুঝতে পারছিল না তারা কি করবে। চারিদিকে অন্ধকার। ততক্ষণে রাত 11টা বাজবে। আমার বাবা গাড়িটিকে রিভার্সে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গাড়ি পেছনে যাচ্ছিল না, কাজ হচ্ছিল না। গাড়ির চাকা গর্তে ফেসে গেছে, ছোট গর্ত। গাড়ির মধ্যে থাকা সবাই গাড়ি থেকে বের হয়ে গাড়ি ঠেলতে লাগলো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক সেই সময় বাবা, পরিবারের সবাই ঢোলের আওয়াজ শুনতে পেল, বাবা সহ যে কজন গাড়িতে উপস্থিত। ধুমধাম ঢোলের আওয়াজ। একদিকে তো নীরবতা ভেদ করে সেই ঢোলের আওয়াজ মনে হচ্ছিল আশেপাশে ঘরবাড়ি আছে, তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। তবে ঢোলের আওয়াজের একটা বিষয় ছিল, এই ঢোলের আওয়াজ শুনে মন চাচ্ছিল ঢোলের আওয়াজ যেখান থেকে ভেসে আসছে সেখানে ছুটে যাই। অনেকটা মায়ার টানে মানুষ আনমনা হয়ে পিছু পিছু যেরকম যায় ঠিক তেরকম। গাড়ির পেছনে নেওয়ার সময় আওয়াজ হচ্ছিল। গাড়ি থেকে সময় নেমে খেয়াল করলো যে দূরে জাঁকজমকভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে, সম্ভবত কোনো বিয়ের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের পথ ধরে কেউ তাদের দিকে এগিয়ে আসছে। যারা এগিয়ে আসছিল তারা মেয়ে মানুষ ছিল। তারা আস্তে আস্তে গাড়ির সামনে এসে পড়ল। তাদের পোশাক পরিচ্ছদ অনেকটা ট্রেডিশনাল পোশাকের মতো। তারা এসে সবার সাথে কথা বলছিল, কোনো সমস্যা হয়েছে কিনা জিজ্ঞেস করছিল। ওই পরিবারের সদস্যদের মধ্যে যারা মেয়ে মানুষ ছিল তাদের সাথে কথা বলছিল। তারা সমস্যার কথা জিজ্ঞাসা করছিল, আর সবাই তাদের ব্যাপারগুলো সব খোলাসা করে বলছিল। আসলে তাদের বলা ছাড়া কোনো উপায়ও নাই, বিপদে পড়েছে তো। আমার বাবা মেইন সড়ক থেকে প্রায় 5-6 ঘন্টা টানা গাড়ি চালিয়ে নাম না জানা কোনো এক জায়গায় এসে পড়েছিল যে বুঝতেই পারছিল না। সব শুনে তারা আমার বাবাকে বলল, আসলে আমাদের এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আপনারাও আমাদের সাথে চলুন। আপনারা অনেক ক্লান্ত আর না খাওয়া অবস্থায় আছেন, আমাদের সাথে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেন। আর আমরা আমাদের কিছু ছেলে মানুষ পাঠাচ্ছি যারা গাড়ির চাকা ঠিক করে গর্ত থেকে তুলে সোজা করবে। খুব ভালো অফার। তাদের কথা শুনে পরিবারের সবাই রাজি হয়ে গেল। কিন্তু আমি বললাম যে এইভাবে গাড়ি রেখে আমি কিভাবে যাই? আমি গাড়িতেই থাকি, আপনারা বরং কিছু লোক পাঠিয়ে দেন। আর ওই পরিবারের সবাই বেশ ক্লান্ত থাকার কারণে তাদের মেয়ে সদস্য নিয়ে তারা ওই বিয়ের অনুষ্ঠানে পথে যেতে শুরু করলেন। আমি ব্যাপারটাকে প্রথমে সহজভাবে নিই নাই। আসলে প্রথমে সহজভাবে নিয়েছি, কিন্তু বিষয়টা আমার কাছে বেশ অবাক লাগছিল। আমার সামনে নদী, আমি প্রায় নদীর কিনারায় দাঁড়িয়ে আছি। আমার গাড়িও নদীর কিনারায়। আশেপাশে বন জঙ্গল, শুধু গাছ আর গাছ। আর এরই মাঝে কোনো ঘরবাড়ি দেখতে পাচ্ছি না। আর মানুষ যে থাকতে পারে, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ চিন্তা করবে না এখানে মানুষ থাকে, চিহ্নও নাই। কিন্তু এইখানে বিয়ের বাড়ির অনুষ্ঠান দেখাও যাচ্ছে। এই বিষয় নিয়ে চিন্তা করতে করতে অনেক সময় পেরিয়ে গেলেও কাউকে আসতে দেখলাম না। আমারও বেশ ক্ষুধা লাগছিল, তাই গাড়ির মধ্যে থাকা কিছু হালকা খাবার খেয়ে নিলাম। আর ভাবছিলাম তাদের কোনো বিপদ হলো না তো। এসব চিন্তা করতে করতে আমি উদ্ভট কিছু শব্দ শুনতে পাই, আর আমার এও মনে হচ্ছিল যে কেউ আমাকে দেখছে। নদীর যেই কিনারা আছে সেই কিনারা থেকে মাথা বের করে কেউ উকি দিচ্ছে। আমার মনের মধ্যে এমন চিন্তা ঢুকে গেল, তাই আমি গাড়ির মধ্যে লাইট জ্বালিয়ে রাখলাম। তারপর সামনের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম নদীর কিনারে যে সাইডে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ নদীর কিনারা, সেই সাইড থেকে বিয়ে বাড়ির আলো জ্বলছে, জ্বলেই আছে।
ঠিক সেই কিনারার সামনে একটা নৌকা থেকে লম্বা আকৃতির কিছু মানুষ নেমে সোজাসুজি বিয়ে বাড়ির রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে। আমার তাদের মোটেও স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল না। আমি বারবার গাড়ি স্টার্ট দিয়ে চাকা তুলতে চেষ্টা করলাম। আল্লাহর রহমত, এক পর্যায়ে গাড়ির চাকা উঠে গেল গর্ত থেকে। তখনই আমার মনে হচ্ছিল ওই পরিবারকে এভাবে ফেলে রেখে চলে যাওয়াটা অন্যায় হবে। তাদের যদি কোনো বিপদ হয় তাহলে তো এটা অন্যায়। এই চিন্তা করে আমি গাড়ি নিয়ে থামিয়ে ভাবতে লাগলাম, আসলে আমার মনে হচ্ছিল ব্যাপারগুলো স্বাভাবিক না। যেই মানুষগুলো নৌকা থেকে নেমে বিয়ে বাড়ির দিকে যেতে লাগলো তাদের মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। স্বাভাবিক মানুষ এত লম্বা অস্বাভাবিক আকৃতির হতেই পারে না। আর তাদের হন হন করে হেঁটে যাওয়া আমার মোটেও স্বাভাবিক লাগছিল না। এসব চিন্তা করতে করতে আমার গাড়ির চারিদিকে আবারও আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এবার আওয়াজ আস্তে আস্তে এত কাছে আসলো যে মনে হচ্ছিল দরজা খুললেই আমি শব্দের উৎস দেখতে পারবো। আমার গাড়ির ছাদে নক নক আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এমন পরিস্থিতিতে আমি ভয়ে জোরে হর্ন বাজাতে শুরু করলাম। জোরে জোরে হর্ন বাজাতে শুরু করলাম। চাপ দিয়ে ধরে যতক্ষণ পারা যাক হর্ন বাজানো যায়, কিন্তু ততবার হর্ন বাজাতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমার ডান সাইডের দরজায় কেউ একজন নক দিয়ে ডাক দিল, বলল, ভেতরে কে আছেন? আমি তার কথা শুনে ভয়ে দরজাটা খুললাম। একটা বুজুর্গ মানুষ, বয়স্ক মানুষ, ধুতি পরা, কুর্তি পরা। আর এখানেই এভাবে এলো কিভাবে? তোমার হর্নের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। আমার বাসা এখান থেকে বেশ দূরে, আর আমি সেখান থেকেই তোমার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ভাবলাম এতবার জোরে জোরে হর্ন কে বাজায়, কারোর বিপদ হলো কি না এই ভেবে আসলাম। এখন বলো, কি হয়েছে তোমার, সমস্যা কি? তার কথা শুনে আমি একটু অভয় পেয়ে যা যা হয়েছে সব বললাম। সব শুনে তিনি বললেন, তুমি যেখানে আছো তার আশেপাশে কোনো জনবসতি নেই, আর যেখানে কোনো জনবসতি নেই সেখানে আবার কার বিয়ে হবে? তবে তুমি যেই বিয়ের অনুষ্ঠানের জায়গাটা দেখাচ্ছ সেখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় ঢাল তবলার আওয়াজ, কই? তবে এই জায়গায় নিয়ে বেশ কিছু কথা আছে। এই জায়গায় ব্রিটিশ সময়ে জনবসতি ছিল, তারপর ধীরে ধীরে এই জায়গাটা অনেকটা খালি হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। পরিত্যক্ত জায়গায় জিনদের আনাগোনা শুরু হয়। একটা সময় এখানে আর কেউ আসে না, সবাই জায়গাটা অ্যাভয়েড করা শুরু করে। এতে করে পরিত্যক্ত জায়গায় তাদের আবাস হয়ে যায়। কাদের আবাস হয়ে যায় বুঝতে পারছো? আমি অনেক কিছু দেখেছি, শুনেছি, কিন্তু ওরা বিনা কারণে কারোর ক্ষতি করে না। তুমি নিশ্চিত থাকো, ওরা তোমার ওই পরিবারের লোকদের কিছুই করবে না, ওদের ঠিকই দিয়ে দেবে। তুমি ভয় পাচ্ছ এখানে একা একা, তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়ি এই সামনে, গাড়ি রেখে আমার বাড়িতে এসে থাকো। ওরা আসলে অবশ্যই তোমাকে সিগন্যাল দেবে, তারপর আমি আবার তোমাকে দিয়ে যাবো এখানে। সব শুনে আমি তার পিছু পিছু তার বাড়িতে গেলাম। যেই কনভারসেশন হলো তাতে ওনাকে আমার খুব ভরসা করাই যায় মনে হচ্ছিল। তার বাড়িতে গিয়ে দেখলাম বাড়ির সামনে বেশ কিছু কুকুর বেড়াল বাঁধা। তিনি আমাকে তার রুমে নিয়ে গেল, কিছু খেতে দিল। আমি খেয়ে রেস্ট করতে লাগলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম কেউ আমার নাম ধরে দূর থেকে ডাকছে। আমি বুঝতে পারলাম ওই পরিবারের লোকেরা আমাকে ডাকছে। আমি ওই বুজুর্গ লোকটাকে বললাম আমাকে যেতে হবে, ওরা আমাকে ডাকছে। উনি আমাকে খানিকটা এগিয়ে দিলেন। তারপর আমি গাড়ির কাছে গিয়ে দেখি তারা খুব ফুরফুরে মেজাজে দাঁড়িয়ে আছে। তারা বেশ হাসি খুশি, এমন ভাব যে সকল ক্লান্তি দূর হয়ে গেছে। গাড়ির ঠিক কিছু দূরে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল, মনে হচ্ছিল তারা এগিয়ে দিতে এসছে। ওই পরিবারের লোকেরা আমাকে বলেছিল তারা এমন এমন খাবার খেয়েছে যা তারা জীবনেও কল্পনা করেনি। এত স্বাদের খাবার তারা কখনো খায়নি। তারা আমার জন্য খাবার নিয়ে এসছে। আমি বললাম আমার এখন খিদে নেই, আমি এখন খাবো না। আপনারা খাবার গাড়িতে রাখেন, যখন ক্ষুধা লাগে তখন খাবো। পরিবারের সবাই গাড়িতে উঠে বসলো। তারপর আমি গাড়ি চালাতে লাগলাম। ওই পরিবারের মধ্যে একটা মেয়ে সন্তান ছিল। সে হুট করে চুপসে গিয়ে বসেছিল, কোনো কথাই বলছিল না। অথচ বাসা থেকে গাড়িতে ওঠার পর সেই বেশি কথা বলছিল, কিন্তু সে লাফালাফি করা শুরু করলো।
হঠাৎ করে তার চোখ উল্টে যাচ্ছিল এমন অবস্থা। আমরা না কিছু বুঝতে পারলাম না। এভাবে টানা কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর আমরা মেইন রাস্তায় চলে এসি। তখন আমি ভাবলাম কোনো পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে ফ্রেশ হব। এদিকে আমার তেলও কমে গেছে। তাই তেলে পাম্পে থামানোর পর পরিবারের সবাই নামলো, কিন্তু ওই মেয়ে গাড়ি থেকে নেমে সোজা সাপটা ওই রাস্তা বরাবর দৌড় দিল, যে রাস্তায় আমরা ভুলক্রমে ঢুকে গেছিলাম। আর মেয়েটার পিছনে পিছনে তার বাবা দৌড়াতে লাগলো। এসব দেখে পেট্রোল পাম্পের ম্যানেজার বলল, ভাই আপনি কোত্থেকে আসছেন? ওই মেয়ে এমন করে দৌড়ায় কেন? রাস্তা বরাবরও দৌড় দিল কেন? আমি তাকে বললাম। সব শুনে সে আমাকে একই কথা বলল, আপনারা যেখানে গিয়েছিলেন তার আশেপাশে কোনো জনবসতি নেই। ব্রিটিশ আমলের পর কোনো বসতি হয়নি। শত বছর ধরে পরিত্যক্ত হওয়ার কারণে ওই জায়গায় জিনের বসতি হয়েছে। জিনেরা নিজের এলাকা মনে করে এটা। আর আপনি যে বৃদ্ধের কথা বলেছেন, এমন এটা কিভাবে সম্ভব? ওই জায়গার আশেপাশে তো কিছুই নাই। আপনারা যখন ভুলক্রমে ওই রাস্তায় ঢুকে ওই জায়গায় গিয়েছিলেন, তখন হয়তো জিনরা ভেবেছিল আপনাদের উদ্দেশ্য ভালো না, কিন্তু যখন এসে দেখলো আপনারা সমস্যায় পড়েছেন, তখন তারা সাহায্য করলো। আসলে তারা বিনা কারণে কারোর ক্ষতি করে না। তারা চায় স্বাধীনভাবে বসবাস করতে। কোনো মানুষকে তারা এই সুযোগ দিতে চায় না। আমি আমার মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আমি এত কিছু দেখি নাই, নিজেও জানি যে এই রাস্তা কেউ ব্যবহার করে না। এই রাস্তা জঙ্গলের মাঝ বরাবর গিয়ে নদীর কিনারায় চলে যায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওই মেয়েটি এমন করে দৌড় দিল কেন? লোকটা বলে, আসলে এই ব্যাপার কিভাবে বলবো আমি তো জানি না, তবে আমি শুনেছি যাদের উপর ওই এলাকার কোনো জিনের নজর পড়ে তারা আপনা আপনি ওই এলাকার দিকে যেতে থাকে। তো ম্যানেজারের কথা বলতে বলতেই দেখলাম ওই পরিবারের লোকজন মেয়েটাকে ধরে নিয়ে এসছে। মেয়েটা আপাতত শান্ত হয়েছে। পরবর্তীতে পরিবারের কেউ আর বিয়েতে গেল না, তারা তাদের নিজের বাড়িতে যাবে বলে ঠিক করলো। অতঃপর আমি তাদের বাড়িতে রেখে আসি। মেয়েটার সাথে কি হয়েছিল পরে আর জানি না। এটা ঘটনাটা ভারতের প্রত্যন্ত অঞ্চলের একটা ঘটনা। শ্রোতারা, আপনারা জানেন এখনও ভারতের এমন জায়গা আছে যেখানে আগে জনবসতি ছিল, এখন শুধু জঙ্গল আর জঙ্গল। এখন অনেক জনবসতি আছে, কিন্তু আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। তাহলে বুঝুন 90 দশকের অবস্থা কিরকম ছিল। সিয়াম ভাই, গভীর হয়নি, মানে কাঁচা ঘুম যাকে বলে। এর মাঝে স্বপ্ন দেখছি আমি দাঁড়িয়ে আছি নদীর পাড়ে। চোখ যায় কাঁচা রাস্তাটার দিকে। দেখি অল্প বয়সের এক ছেলে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে আসছে আমার দিকে, আর তাকে পিছন থেকে ধাওয়া করছে খাটো আকৃতির এক অবয়ব। ছেলেটা আমার কাছাকাছি আসা মাত্র অবয়বটা এত জোরে হুঙ্কার দেয় যে ভয়ে সে ছেলেটা নদীতে ঝাঁপ দেয়, ঢেবের তলে এসে ডুবে যায়। অবয়বটাকে আমি ভালোভাবে দেখবার চেষ্টা করি। চেহারাটা কেন জানি চেনা চেনা লাগছিল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, শুধু চেহারাই দেখছিলাম আমি। কিছুক্ষণ আগে শরীরের বাকি অংশগুলো দেখছিলাম, কিন্তু তখন আর শরীরের কোনো অংশ দেখা যাচ্ছিল না, শুধু মুখটা দেখা যাচ্ছিল এবং একটা ভয়ঙ্কর দৃষ্টি দিল আমার কাছে। এমন সময় আমাকে ইশারা দেয় আমি যেন সেখান থেকে চলে যাই। তার চোখের ইশারাতেই আমার বেশ ভয় লাগে। তখন স্বপ্নের মধ্যেই আমার বাম হাতের কবজির নিচে ব্যথা অনুভব করি। ঘুম ভেঙে যায়। আমার বাম হাতটা তখনও ব্যথার পাশাপাশি ঝিমঝিম করছিল। চোখ খুলে দেখি আমার ওস্তাদ পায়ের কাছে দাঁড়িয়ে আছেন। শ্রোতা বন্ধুরা, শুরুতেই সবাইকে সালাম জানাই। আমি পরিচয় দিতে চাই না, ছদ্ম নাম ধরে নিতে পারেন। জীবনের অনেক অভিজ্ঞতা আমার কাছে আছে, তবে আজ আপনাদের শেয়ার করব আমার জীবনের শুরুতে ঘটনা। আমাকে আপনার কবিরাজ বা তান্ত্রিক যাই ভাবেন না কেন, দিন শেষে কিন্তু আমি একজন সাধারণ মানুষ। প্রবল ইচ্ছাতেই চেষ্টা করি মানুষের সেবা করতে। শ্রোতা বন্ধুরা, ঘটনাটি আমি সামির আনসারি পেয়েছি রাফিন ভাইয়ের মাধ্যমে। তিনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন, ওনার নাম প্রকাশ না করবার সত্ত্বে এই ঘটনাটা রাফিন ভাইকে শেয়ার করে দিলেন। তাই ঘটনা বুঝবার সুবিধার জন্য ধরে নিচ্ছি যার ঘটনা এটা, তার নাম ইশরাক। আর শুরুর দিকের কথাগুলা ইশরাক ভাইয়ের ছিল। চলে যাচ্ছি মূল ঘটনায়। 2010 সাল। ইশরাক ভাইয়ের বয়স তখন 30 কি 32 হবে।
ছোটবেলা হতে তিনি তার বাপ দাদাদের দেখে এসেছেন জিনে ধরা রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছে। ওনার বাবা ছিল বেশ নাম করা একজন কবিরাজ। চট্টগ্রামের ফটিকছড়িতে নাম বলে এখনো ওনাকে অনেকেই চিনবে। দূর দূরান্ত হতে প্রায় ওনার কাছে অনেক মানুষ আসতো সেবা নেওয়ার জন্য। তবে বছরখানেক আগে চট্টগ্রাম থেকে ফেরবার পথে এক সড়ক দুর্ঘটনায় বেশ বাজেভাবে আহত হন তিনি। এরপর থেকে বিছানায় পড়া, কাজকর্ম তেমন করতে পারেন না। তার ওস্তাদ তাকে বলেছিল এসব কাজ ছেড়ে দেওয়ার জন্য, তবে তিনি মাঝে মাঝে তার ছেলে যদি কোনো কাজে যেত, মানে ইশরাক কোনো কাজে যেত, তখন সাহায্য করতেন। তবে ইশরাক ভাইয়ের বাবা তিনি জানতেন যে দুর্ঘটনায় তিনি পড়েছিলেন তা কোনো একটা কাজের এফেক্টের মাধ্যমে পড়েই এর শিকার হন। ইশরাক ভাই কিন্তু খুব একটা পড়ালেখা করেননি। তিনি বলেন এসএসসি পর্যন্ত পড়ে জীবিকার টানে বাবার কাছে তিনি কবিরাজি বিদ্যাটা শিখে নেন। তবে অলৌকিক কিনা জানেন না, ওনার বাপ দাদার মতো তিনিও জিন জাতির অস্তিত্ব আঁচ করতে পারতেন। আর তাবিজ টুনা সংক্রান্ত কোনো জটিল কাজে সাহায্য লাগলে ওনার বাবার সহায়তা নিতেন। যাই হোক, আজকের ঘটনা যাদের পরিবারের সাথে ঘটে ওনাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। একদিন আসরের ওয়াক্তের নামাজ পড়তে গিয়েছিলেন ইশরাকের মসজিদে। ইমাম সাহেব অনেক আগে থেকেই ওনার পরিচিত ছিল। তো নামাজ শেষে ওনাকে বলেন আজকে তোমাকে নিয়ে এক জায়গায় 40,000 দাওয়াত আছে, সেখানে যাব। সেখানে একটা পারিবারিক সমস্যা আছে, দেখো বুঝো কিনা। আমি নিজেও সেই বাড়িতে গিয়েছিলাম, তবে সমাধান করতে পারি না। ইশরাক ভাই কথাটা শুনে বাসায় এসে পড়েন। শুরু হয়ে যায় ওনার মাঝে অস্থিরতা। কোনো জটিল কিংবা বড় কাজ সামনে আসলে এই সিচুয়েশনে পড়েন তিনি। লোক ধরপড় করে, পাশাপাশি মনে হয় কানের পাশে গনগন শব্দ হচ্ছে। শরীরটা ঝিমঝিম করা শুরু করে ওনার। কিন্তু এই সমস্যাটা 10-15 মিনিট জিকির করলে ঠিক হয়ে যায়, যা তিনি তখনও করেছিলেন। তারপর মাগরিব আজান দেয়। মাগরিব ওয়াক্তে তিনি তখন মসজিদে যান। নামাজ শেষ হয়। ইমাম সাহেব সহ ওনারা 3 জন রওনা দেন সেই বাড়িতে 40-এর প্রোগ্রামে যাওয়ার জন্য। 15 মিনিট হাঁটলেই সেই বাসা। তো ইশরাক ভাই পিছে পিছে হাঁটছিলেন, আর ইমাম সাহেব ছিলেন আরেকজন মুরব্বীকে নিয়ে সামনে। তিনি ইশরাক ভাইকে বলেন, সেই ইমাম সাহেব, ইশরাক তুমি পিছে না হেঁটে আমার সাথে হাঁটো। উত্তরে ইশরাক ভাই বলেন যে না ঠিক আছে হুজুর, সমস্যা নেই, আপনারা আগে হাঁটেন, সমস্যা নেই। হঠাৎ পেছন থেকে ওনার পিঠে কেউ একজন ধাক্কা দেয়। পিছে থাকা দেখেন কেউ নাই। দ্বিতীয়বার বাম হাতের কবজির অংশের নিচের দিকে কেউ টান দিতেই পিছে তাকায় তিনি দেখছেন কেউ নাই, তবে ওনার হাত বেশ জ্বলছিল। তৎক্ষণাৎ চারপাশের পরিবেশটা জানি হয়ে যায়, একটা কোমর কোমর পরিবেশ এবং গরম লাগছে ইশরাক ভাইয়ের। তিনি বুঝে যান কোনো পিশাচ নিশ্চিত আশেপাশে আছে। ভাবতে থাকেন এর মাঝে গত 1-1.5 মাসে কোনো কাজ তো তিনি ধরেন নাই, তাহলে এমন হচ্ছে কেন? এরপর তিনি ইমাম সাহেবের সাথে এক লাইনে সারিবদ্ধ হয়ে তখন সারা 3 জন হাঁটা শুরু করতে ইমাম সাহেব মুচকি হেসে ইশরাক ভাইয়ের কানে কানে বলেন, তোমাকে বলেছিলাম আমার সাথে হাঁটো। আমি তো জানি যে কাজে যাচ্ছি তা সুবিধার না, তবে এটাও জানি পারলে তুমি এই কাজটা হাতে নিতে পারবে। সমাধান হবে কি হবে না এটা তো করে ইচ্ছা। এরপর সেই বাড়িতে যাওয়ার পর যথারীতি মিলাদ শেষ হয়। ইশরাক ভাই একাই বসেছিলেন একটা রুমের একেবারে পিছনের দিকে। তো ওনার শরীর তখন বেশ ঘামছিল, আর বুঝে যাচ্ছিলেন এখানেও পিশাচের অস্তিত্ব আছে। আয়াতুল কুরসি পড়তেই চোখের সামনে বেশ কয়েকটা কালো অবয়বকে তিনি দেখেন দেয়াল ভেদ করে ওনার সামনে দিয়ে চলে যাচ্ছে। ইমাম সাহেব তখন ভিতর রুমে ছিলেন। তিনি তারপর সেই রুমে এসে ইশরাক ভাইকে বলেন, আজকে যার 40 হচ্ছে ওনার নাম মাসুদ। মাসুদ সাহেব বাবা মাকে না জানায় অনেক আগে পছন্দ করে বিয়ে করেছিলেন। এরপর বাড়ি থেকে ওনাকে বের করে দিলে তিনি শ্বশুর বাড়িতেই থাকেন। এইটা ওনার শ্বশুর বাড়ি। মাসুদ সাহেবের ছেলে শিহাব আর তার মামা নাসিম তোমার সাথে দেখা করবে একটু পরে। সে তো মিনিট 5 পর ওনারা দুজন আসলে ইমাম সাহেব তখন ইশরাক ভাইয়ের সাথে তাদের পরিচয় করায় দেন। নাসিম সাহেব শুরুতে সেই ওনার পরিচয়টা দেন। তিনি ছিলেন সেই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। মূলত সেই নাসিম সাহেবের বোনের পরিবারের সাথেই এই ঘটনা ঘটে চলছে আজ বছর খানেকের পর। তখন তিনি ইশরাক ভাইকে
বলা শুরু করেন। নাসিম সাহেব মূলত ঢাকায় থাকেন, মাঝে মাঝে ফটিকছড়িতে আসেন। ওনার একমাত্র বড় বোন বিয়ের পর থেকে জামাই সহ ওনাদের এখানেই থাকেন। বোনের পরিবারে ছিলেন ওনার বোন জামাই মাসুদ, বোন আর একমাত্র ভাগ্নে শিহাব। ক্যান্সারে আক্রান্ত হয়ে আরো 2 বছর আগে মারা যান বড় বোন। বোনের মৃত্যুর পর ফটিকছড়িতে বোনের ব্যক্তিগত জমিজমা সব হিসাব বিকাশ বোন জামাই মাসুদকে তিনি বুঝিয়েছেন। এরপর তিনি ঢাকায় চলে যান। ঢাকা যাওয়ার সপ্তাহখানিক পর খবর আসে হঠাৎ ওনার বোন জামাই বেশ অসুস্থ হয়ে পড়েছেন। মাথায় ও শরীরে তীব্র যন্ত্রণার পাশাপাশি বাসায় নাকি তিনি ভয়ঙ্কর আকৃতির অবয়ব দেখতে পেতেন। যেমন তিনি ঘুমাতে যাবেন, বাতি বন্ধ করলে দেখেন ঘরের মধ্যে বামন আকৃতির বেশ কিছু অবয়ব ঘোরাফেরা করছে। আবার এমন হতো সবার সামনে তিনি থাকলেও তিনি শুধুমাত্র অশরীরী দেখতে পেতেন। এগুলো প্রতিনিয়ত ঘটবার পর নাসিম সাহেব ঢাকা থেকে বাড়ি এসে একজন কবিরাজ নিয়ে আসেন তাকে দেখবার জন্য কোনো সমস্যা আছে কিনা। কবিরাজ তাবিজ আর ঝাড়ফুঁক দিয়ে বলেন যে মাসুদ সাহেবকে নাকি দুষ্ট চিনে ধরেছে, কয়দিন যাক সব ঠিক হয়ে যাবে। এরপর যখন সুস্থ ছিলেন না, আরও একজন কবিরাজ দেখলে তিনিও একই কথা বলেন এবং তিনি বলেন যে সময় লাগবে সুস্থ হতে, আপনার এরকম ঘন ঘন কবিরাজ নেয়, একটু অপেক্ষা করুন, যা চলছে সেভাবে ট্রিটমেন্ট চলুক, ওনাকে ঝাড়ফুঁক এবং পানি পড়াতে হচ্ছে, দেখেন কি হয়। তো কথাগুলো বলতে বলতে নাসিম সাহেব শিহাব তখন বলে উঠে, কবিরাজ যখন কাজ হচ্ছিল না তখন সে মাসখানেক আগে মসজিদের ইমাম সাহেবকে এই বিষয়ে জানান। ইমাম সাহেব নিজেও গত 2 মাস আগে প্রথমবারের মতো শিহাবের বাবা মাসুদ সাহেবকে দেখে গিয়েছিলেন। ইমাম সাহেব তখন বলেন, আমার কাছে কিন্তু একটু অন্যরকম এই বিষয়টা মনে হয়েছে, আমার কাছে লাগলো কেউ ওনাকে তাবিজ করেছে। সেই মুহূর্তে নাসিম সাহেব সেই শিহাবের মামা হুট করে সেই ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, কবিরাজ বলছে জিনে ধরছে আর আপনি বলেন তাবিজ করছে, এগুলো নিয়ে গবেষণা করার সময় আছে? লোকটা মারা গেছে, ওনার ছেলের জন্য দোয়া করেন যাতে আমি আমার ভাগ্নিকে মানুষ করতে পারি। তখন শিহাব ইশরাক ভাইকে বলেন, দেখেন ভাই, আমি শুনছি আপনি জিনে ধরা রোগীর সেবা করেন, জিনের অস্তিত্ব বুঝতে পারেন, আপনি কি জানতে পারবেন বাবা আসলে কি হয়েছিল? বাবাকে কি জিনে ধরেছিল নাকি তাবিজ করছিল কেউ? যেভাবে বলেন তখন যে আমি চেষ্টা করে দেখবো যে কি হয়েছিল, তবে যিনি মারা গিয়েছেন তাকে তো আর পাওয়া যাবে না, তাকে নিয়ে না ভাবাটাই ভালো, যদি অন্য কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানায়। পরবর্তীতে নাসিম সাহেব যাওয়ার পথে ইশরাক ভাইকে আলাদা হয়ে বলেন, দেখেন আমার ভাগ্নে অল্প বয়সে সে মা হারাইছে এবং কয়দিন আগে সে বাবাকেও হারাইছে। ও যাই বলুক, আপনি ওর কথা মাথায় নিয়েন না, আর আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, দরকার হলে আমি নিজ থেকে যোগাযোগ করবো। বাচ্চা মানুষ তো, বুঝেনি তো, বয়স তো কম। তো এরপর সেদিনের মতো ইশরাক ভাই চলে আসেন। তিনি আর সেটা নিয়ে আসলে মাথা ঘামান না, যেহেতু কোনো কাজ এখানে হয় না বা কোনো সমস্যা তিনি আসলে দেখছেন না যেটা সমাধান করতে হবে। তো কয়েকদিন পর ইমাম সাহেব কথা প্রসঙ্গে সেই ইশরাক ভাইকে ডেকে বলেন, দেখো তোমাকে সেদিন যে উদ্দেশ্যে নিয়ে গেছিলাম তা তো কিছুই হলো না। শিহাব চেয়েছিল তোমার সাথে একা কথা বলতে, কিন্তু ওর মামা এগুলো পছন্দ করেন না। তবে এটা ঠিক, ওর বাবাকে কেউ তাবিজ করেছিল, যদি পারো আমি বিস্তারিত ম্যানেজ করে দিই, তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। আর আমি জানি ছেলেটা খুব রিস্কে আছে। ইমাম সাহেবের কথাগুলো শুনবার পর ইশরাক ভাই শিওর হয়ে যান শিহাবদের বাসায় কিছু একটা ইস্যু অবশ্যই আছে, কেননা সেদিন ওর বাবার 40 দিনে তিনি সেই বাসায় পিশাচের অস্তিত্ব পেয়েছিলেন। তার খানিকক্ষণ বাদে কিন্তু সেই শিহাব এবং তার মামা আসে সেই রুমে। বিনা কারণে তেমন হবার কথা নয়। তিনি ভাবতে থাকেন কিছু একটা হয়তো বা সেখানে ঘটতে পারে সামনের দিকে। তখন তার টনক ধরে। ইশরাক ভাই বাড়িতে এসে পড়েন। যেটা আগে বলা হয়েছিল যে তিনি কোনো জটিল সমস্যা করলে তার বাবাকে সব সমস্যা, সেদিনও তাই করেন। ওনার বাবা সব শুনে বলেন, আমাকে ঘন্টাখানেক সময় দে, আর রাতে তুইও তোর ওস্তাদদের কাছ থেকে এগুলো খোঁজ নিস একটু। পরবর্তীতে ওনার বাবা ঘন্টাখানেক পর বলেন ডেকে, যে দেখ আমি তোকে এটুকু বলবো, শিহাব নামে যে ছেলেটার কথা বললি
ওর সামনে বিপদ আছে, আর ওর বাবাকে তাবিজ করা হয়েছিল, কথাটা সত্য। সেটার প্রভাবেই তিনি অসুস্থ হয়ে মারা যান। তোকে যা বললাম, তুই তোর ওস্তাদের মাধ্যমে এটা একটু আজ রাতে ভালোভাবে খোঁজ নিয়ে দেখিস মিলে কিনা। সময় কিন্তু হাতে খুব কম। তো শুরুতে গুরুত্ব না দিলেও বাবার মুখে কথাগুলো শোনার পর ইশরাক ভাই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস। যেহেতু একটা কম বয়স্ক ছেলে, জীবন নিয়ে কথা। রাতে ওনার ওস্তাদকে তিনি ডাকেন। ওস্তাদ সব শুনবার পর একদিন সময় নিয়ে এসে বলে যে তাবিজ করা হয়েছিল শিহাবের বাবাকে, আর শিহাবকেও ঠিক একইভাবে তাবিজ করা হয়, কিন্তু কে করেছে তা ওভাবে না বলে শুধু বলেন যে আগামী 1-2 দিনের মাঝে তুমি নিজ থেকে সবকিছু জানতে পারবে। পরের রাত তখন 1:20, ঘুমটা তখনও গভীর হয়নি ইশরাক ভাইয়ের। এর মাঝেই তিনি স্বপ্ন দেখছেন নদীর পাড়ে তিনি দাঁড়িয়ে আছেন। চোখ যায় কাঁচা একটা রাস্তার দিকে, দেখেন যে অল্প বয়সের একটা ছেলে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে আসছে ওনার দিকে। বয়সটা হবে 18-20, আর তাকে পিছন থেকে ধাওয়া করছে খাটো আকৃতির একটা অবয়ব। ছেলেটা ওনার কাছাকাছি আসা মাত্র অবয়বটা এত জোরে হুঙ্কার দেয় যে ভয়ে সেই ছেলেটা নদীতে ঝাঁপ দেয়। ঢেউয়ের তলে সে ডুবে যায়। অবয়বটাকে তিনি ভালো করে দেখবার চেষ্টা করেন। চেহারাটা কেন জানি তার চেনা চেনা লাগছিল, তবে আশ্চর্যের বিষয় হচ্ছে শুধু চেহারায় তিনি দেখছিলেন। যেখানে কিছু ওনাকে শরীর দেখবার কথা, তখন তিনি শরীরটাও দেখতে পাচ্ছেন না ঠিকভাবে। এমন সময় সে অবয়বটা ওনাকে চোখ দিয়ে ইশারা দেয় যেন সেখান থেকে তিনি চলে যান। স্বপ্নের মধ্যে ইশরাক ভাইয়ের বাম হাতের কবজির নিচে তিনি ব্যথা অনুভব করেন। মনে হচ্ছিল যে তার হাতে কি হয়তো বাড়ি দিয়েছে। ঘুম ভেঙে যায় তার। ওনার বাম হাতটা তখনও ব্যথায় ঝিমঝিম করছিল, এবং তিনি ঘুম থেকে একটু উঠে আবার শুয়ে পড়েন। হঠাৎ ধস্তাধস্তির আওয়াজে ওনার চোখটা আবার তিনি খুলেন। দেখছেন ওনার ওস্তাদ পায়ের কাছে দাঁড়িয়ে আছে, আর ধোয়ার মতো অবয়বগুলা ছুটাছুটি করে রুম ভেদ করে চলে যাচ্ছে। তিনি যখন ওস্তাদকে জিজ্ঞাসা করেন, রুমেগুলা কি হচ্ছে, এই ধস্তাধস্তি করলো কে? জবাবে ওস্তাদ বলেন, ওরা চেয়েছিল তোমাকে ক্ষতি করতে, কিন্তু আর তা পারবে না, চিরতরে তাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে তিনি বলেন যে শিহাবের পরিবারের সাথে কি করেছিল জানতে পেরেছেন? তখন ওস্তাদ বলে, শুনো, মূলত শিহাবের মা অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। নাসিম সাহেব ভেবেছিল জায়গা সম্পত্তি যা আছে, যেহেতু বোন আর বেঁচে নেই, ওনার বাবা ওনাকে সব কিছু লিখে দিবেন, কিন্তু তা না করে বোনের বদলে বোন জামাই মাসুদকে সব কিছু বুঝিয়ে দেন সেই নাসিম সাহেবের বাবা, এবং সমান ভাগে বুঝিয়ে দেন যেটা তিনি আশা করেননি সেই নাসিম সাহেব। এতেই শুরু হয় সমস্যা। হিংসা আর অহংকার তার মধ্যে ঢুকে পড়ে। তিনি তাবিজ করেন নিজ বোন জামাইকে, এবং কবিরাজ যেই দুজনকে তিনি নিয়ে আসেন তার বোন জামাই ট্রিটমেন্টের জন্য, তারা ছিল নাসিম সাহেবের ভাড়া করা লোক। এরপর আর কাউকে তিনি নিজে থেকে আনতে চায় না, চেয়েছিল তার বোন জামাই নিজ থেকে শেষ হয়ে যায়। পরবর্তীতে শিহাব কিছুটা আঁচ করতে পারলে তাই সে মসজিদের ইমামকে তখন ডেকে আনে। তখন নাসিম সাহেব বুঝে যায় যে শিহাব কিছু একটা করে ফেলতে পারে, নাসিম সাহেব হয়তো ধরা খেয়েও যেতে পারে। তখন তার টার্গেটটা যায় নিজ ভাগ্নের উপর, এবং তিনি তার নিজ ভাগ্ন শিহাবকেও তাবিজ করে। ওস্তাদ তখন ইশরাক ভাইকে বলে যে দেখো, আমি তোমাকে অনুরোধ করি, মোটেও তুমি এই কাজটা নিয়ে আগায়ও না, নিজ থেকে আগায়ও না। এটা সামনে একটা মহা বিপদ আনতে পারে তোমার জন্য। তোমার যে কোনো বড় ধরনের একটা অ্যাটাক হতে পারে তোমার উপর, যেটা তোমার বাবার সাথে হয়েছিল, সেরকম কিছু একটা হতে পারে। তুমি করো না, তোমার বয়স কম অনেক। ইশরাক ভাই ওস্তাদকে তখন অনেক অনুরোধ করে বলেন যে দেখেন, একটা কম বয়সী ছেলে জীবন এরকম করছে, সরাসরি আমি সাহায্য না করতে পারলেও তাবিজটা আপনি একটু নষ্ট করে ফেলার ব্যবস্থা করেন, দেখেন আপনি পারেন কিনা। তো ওস্তাদ তখন শিহাবকে যে তাবিজটা করা হয়েছিল তা তিনি অনেক চেষ্টার পর 2-1 দিনের মাঝে এটা নষ্ট করে ফেলেন, এবং নষ্ট করে ফেলার পর তিনি এটাও সেই ইশরাক ভাইকে জানিয়ে দেন যে
এতে আসলে খুব একটা লাভ হবে না। মানসিকভাবে যতটুকু সমস্যা হবার সেটার প্রভাব শিহাবের উপর পড়া শুরু করে দিয়েছে। ইমাম সাহেবকে এই বিষয়গুলো পরের দিন তিনি সব খুলে বলেন, মানে সাহেব সব কিছু খুলে বলেন। যদিও সঠিক প্রমাণ নেই শিহাবের চাচার বাড়ির সাথেই তাদের সম্পর্ক খুব একটা নেই, তাই তাকে ওভাবে শিহাবকে আসলে ওভাবে হেল্প করা যায় না। ইশরাক ভাই শুধু এটুকু বলেন যে তিনি শুনেছিলেন যে শিহাব আর সুস্থ হতে পারেনি। সে এতটাই ভাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল যে এক কথায় তাকে বাসাতে একটা রুমে নাকি আটকে রাখা হয়েছিল, মাঝে মাঝে ডাক্তার দেখানো হতো, এবং পরবর্তী এমন কেউ ছিল না যে তাকে সাহায্য করবে, কারণ নাসিম সাহেব প্রভাবশালী লোক ছিল। পারিবারিকভাবে যে জায়গা সম্পত্তি ছিল সেটাও কি হয়েছে পরে আর জানতে পারেনি ইশরাক ভাই সেই ইমাম সাহেব। ইশরাক ভাই যেটা বলেন যে এটা ছিল না মূলত ঘটনা, যেটা তিনি আসলে এটার সেই কাজটার জন্য তিনি গিয়েছিলেন আসলে সমাধান করতে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। আজকে এখন যে ঘটনাটি শেয়ার করবো, এটা যার ঘটনা তিনি তার নাম প্রকাশ করতে চাননি। কেন তিনি তার নাম প্রকাশ করেননি সেটা হয়তো আপনার ঘটনা শুনে বুঝতে পারবেন, কারণ এটি ওনার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার সুবিধার জন্য আমি ভাইয়ের নাম ধরে নিচ্ছি সৌরভ। ওনার বাড়ি নড়াইলে। তিনি যেটা বলেন যে 2020 সালে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তিনি বিয়ে করেন। এরপর তার স্ত্রীকে নিয়ে তিনি নারায়ণগঞ্জে বাসা নিয়ে সংসার শুরু করেন। ওনার বাসাটা ছিল এমন যে 2 রুমের হাফ বিল্ডিং বাসা, এবং সামনে ছোট একটা উঠোন এবং তার পাশে একটা পুকুর ছিল। খুব একটা লোকালয়ের মধ্যে যেন বাসা ছিল তার কিন্তু না, আশেপাশে পরিবেশটা বেশ নিরিবিলি ছিল। 2021 সালে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে যায়। ঘটনা শুরু হয় তখন থেকে। একদিন রাত 10টার দিকে তিনি বাসায় ফিরেন। খাবার দাবার তিনি শেষ করে ভিতরে যে রুমটা আছে আমার স্ত্রীর নিয়ে শুয়ে পড়েন। হঠাৎ তিনি তার স্ত্রীর চিল্লাচিল্লি শুনতে পান এবং দেখেন যে পাশে ওনার স্ত্রীর যে শোয়া ছিল সে তখন সামনে রুমে চিৎকার আসছে এবং তিনি তাড়াতাড়ি করে রুমে ঢুকছেন। তখন তিনি তার স্ত্রীকে দেখছেন যে কাঁদো কাঁদো চেহারা, তার চেহারা ফেসটা এবং কাঁদো কাঁদো অবস্থা ছিল। তো সেই সৌরভ ভাই বলতেছে যে মুন্নি তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে? তখন ওর স্ত্রী বলে, দেখো আমি সামনের রুমে গেছিলাম, তখন হঠাৎ পুকুরের দিকে আমার চোখটা যায়, আমি দেখছি কে যেন পুকুরের ভিতর থেকে হাত বের করে আমাকে ইশারা দিয়ে ডাকছে। আমি ভাবলাম স্পষ্ট বিষয় দেখলাম নাকি, যখন বাইরে যাই রুম থেকে বেরো, যখন বাইরের দিকে ওখান দিকে যাবো তখন দেখছি ঠিকই পুকুরের মধ্যবর্তী জায়গাটা সেখান থেকে স্পষ্টভাবে আমাকে হাত দিয়ে ইশারা করছে, কিন্তু তার বডির কোনো অংশ দেখা যাচ্ছিল না, শুধু হাতটাই দেখা যাচ্ছিল। তখন ভালোভাবে আরো দেখতে যাবো, দেখছি হাতটা আস্তে করে পানি থেকে ঢুকে যায়। এরপর দেখি আর কেউ নাই। সৌরভ ভাই যেটা বলেন যে তার পরের দিন থেকেই আমার স্ত্রী মুন্নি তার সাথে খারাপ ব্যবহার শুরু করে, বিনা কারণে দেখলে ওনাকে গালাগালি শুরু করে। পরে তিনি বাসাটা পাল্টে ফেলেন। নতুন বাসা যাওয়ার পর 4-5 দিন সব ভালো ছিল, তবে 4-5 দিন পর আবার আগে থেকে সেই সমস্যাটা আরো ব্যাপক আকারে বেশি শুরু হয়। রাত হলেই দেখা যেত ওনার স্ত্রী ওনাকে জড়িয়ে ধরছে আর বলতে, দেখো জানলা দিয়ে কে যেন আমার দিকে তাকে হাসছে, আমার পেটে হাত দিতে যাচ্ছে আর বলছে আমাদের বাবুটাকে তো সে নিয়ে যাবে। এই কথাগুলো বলে নিজের পেটে নিজে আঘাত করত সেই সৌরভ ভাইয়ের স্ত্রী মুন্নি। সৌরভ ভাই যখন এত বুঝতে করে তাকে ফুটে দিতেন, দেখতো যে ঠান্ডা হতো সবকিছু আগের মতো নর্মাল, কিন্তু এটা কিন্তু সবসময় হতো না। মাঝে মাঝে দেখা যেত যে তার গায়ে হাত পর্যন্ত বসে। তো ওনাদের বাসাটা ছিল তখন 4 তলার উপরে। একদিন রাতে সৌরভ ভাই দেখছেন যে পাশের যে ছাদটা ছিল সেখানে তিনি দেখছেন যে চুল ছেড়ে কেউ একজন দাঁড়ায় আছে এবং জানলার দিকে আমাদের যে জানলা সেদিকে তাকিয়ে আছে। তখন সেই সৌরভ ভাই স্ত্রী না বলে জানলাটা লাগিয়ে দেন। প্রতিদিন রাতেই এরকম টুকটাক সমস্যা দেখতে পেলে জানলাটা লাগিয়ে দিতেন। তো ওনার স্ত্রী যখন 5 মাসের অন্তঃসত্ত্বা তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেন, কিন্তু সমস্যা কিন্তু তখনও যায়নি। তখনও টুকটাক স্ত্রীর মধ্যে কিন্তু হতো। যখন 7 মাসের প্রেগনেন্ট হয় সেই মুন্নি
একদিন তিনি বাথরুমে পড়ে যান 7 মাসের শেষের দিকে। তখন প্রচুর ব্লিডিং হয়। বাধ্য হয়ে তখন খুলনা আদ্দিন হসপিটালে তাকে ভর্তি করানো হয়। ছোট ভাই যেটা বলেন যে আল্লাহর রহমতে 2টা মেয়ে সন্তান জন্ম হয় ওনার। তখন বাচ্চা 2টার বয়স 7 দিন হবে, তখন তিনি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নের মাঝে কেউ নিচে তাকে বলছে, আমি তোর একটা বাচ্চাকে অবশ্যই নিয়ে যাব, তুই শুধু অপেক্ষা কর। সেদিন রাতে 12টার দিকে ওনার একটা মেয়ে মারা যায়। আরেকটা বাচ্চা যেটা আছে সেটা আমার এখন সুস্থ আছে। কিন্তু কেন এই বিষয়গুলো ঘটেছিল, কেনই বা তার সন্তান মারা গিয়েছিল, আর কেনই বা তিনি স্বপ্ন দেখেছিলেন না, তিনি আজও জানেন না। এটি ছিল একটি ছোট ঘটনা। বলেছেন যে ছোট ভাই যে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ ছোট ভাইকে ঘটনা হলো, আমরা দোয়া করে আপনার মেয়ের জন্য। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল আজকের এপিসোডের শেষ ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে।